শুনতে অনেক কথা শোনা যায় না। সকলকে শুভ সন্ধ্যা। হ্যানিম্যান মিশন গ্রুপের পক্ষ থেকে আজকে 22শে ফেব্রুয়ারি শনিবার আমাদের আজকের আলোচ্য বিষয় সাইকোলজি। আলোচক আচ্ছা উৎপল তরুণ বলবার আগে আমি কিন্তু দুটো কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে বলো তুমি, চলো। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় ডক্টর তরুণ কুমার স্যার। তিনি আজকে সাইকোলজি বিষয়ে আজকে প্রথম আলোচনা করবেন। আমাদের এই আলোচনাটা ধারাবাহিকভাবে চলতে থাকবে আমাদের মাসের শেষ শনিবার। যারা আজকে আলোচনায় আছেন সকলকেই বলবো আলোচনা চলাকালীন আপনারা কেউ মাইক্রোফোনটি অন করবেন না। আলোচনার শেষে আপনাদের কোনো বিষয় জানার থাকলে আপনারা পরে হ্যান্ড রাইজ করবেন। এই বলে আমি ডক্টর তরুণ কুমার স্যারকে আজকে আলোচনা শুরু করতে অনুরোধ করছি। তার আগে আমাদের শ্রদ্ধেয় ডক্টর তপন কুমার ঘোষ স্যার কিছু বলতে চাইছেন, স্যারকে বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সকলকে আমার আন্তরিক স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমি দুটো কথা বলবো। এবং আর তরুণকে তো অপুরন্ত অভিনন্দন। আসলে আমরা হোমিওপ্যাথরা যে চিকিৎসা করি সেক্ষেত্রে সাইকোলজিক্যাল জায়গাটা তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এবং আমরা তো বহু ক্ষেত্রে সাইকোলজি নিয়ে ট্রিটমেন্ট মানে ওষুধ সিলেকশন করে থাকি শুধু সাইকোলজির উপরেই। হ্যাঁ, তরুণের সাথে আমার তো মাঝে মাঝে কথা হয় ফোনে, এবং তরুণ আমার চেম্বারে এলেও কথা হয়। কয়েক মাস আগে গত বছরে আমাদের দমদমে একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ সম্ভবত 10 এপ্রিলকে কেন্দ্র করে হ্যানিম্যানের জন্ম জয়ন্তী পালন উপলক্ষে হয়তো মিটিংটা হয়েছিল, আমার সঠিক মনে পড়ছে না। তরুণ সেখানে একটি কেস বলেছিল, এবং কেসটা সাধারণ যারা ডাক্তার, যারা সিমটমস ডক্টর বা সিমটমস মিলিয়ে যারা ওষুধ দেয়, এমনকি মায়াজম বুঝলেও সেই জায়গায় প্রেসক্রিপশন করাটা খুব টাফ। তরুণ এমন সুন্দর একটা কেস বলেছিল, বা আমার চেম্বারে যারা আসেন তারাও দেখেছেন কিভাবে মনের উপরে চিকিৎসা ট্রিটমেন্ট হয়ে যায়। এরপরে এই কয়েকদিন আগে তরুণ আমার চেম্বারে এসেছিল, তখন আমার কিছু সাইকোলজি নিয়ে তরুণের সাথে কিছু কথা হলো। তখন থেকে আমার মনে স্ট্রাইক করে যে তরুণকে আমাদের গ্রুপে আলোচনা করাতে হবে আমাদের, কারণ এই সাইকোলজি এত গুরুত্বপূর্ণ জায়গা হওয়া সত্ত্বেও কোন গ্রুপেই কিন্তু কখনো এইরকম আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই। তবে সাইকোলজি বিষয়টা বিশাল, এর ব্যাপকতা মানে অশেষ। সবকিছু হয়তো আলোচনা করা সম্ভব হবে না, এবং আমি যেটা বিশ্বাস করি তরুণ কিন্তু সেটাই বিশ্বাস করে, যে আমরা অনেক না গেজিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের প্র্যাকটিস জীবনে যতটুকু দরকার তরুণ কিন্তু সেই রকমই আলোচনা করবে। আসলে এই যে লজিক যে ব্যাপারটা, আমরা তো লজিকের অনেক কথাই বলে থাকি, কিন্তু এই যে সায়েন্টিফিক স্টাডি and basic concept of mind and behavior, scientific study and basic concept of mind and behavior, যার মধ্যে আমাদের এই যে ইন্টেলিজেন্স, সেন্সেশন, পারসেপশন, ইলুশন, ডিলুশন, হ্যালুসিনেশন, থিঙ্কিং, ইমোশন বা মেমোরি, পার্সোনালিটি, অ্যাংজাইটি, মেন্টাল ডেভেলপমেন্ট, পুরো বিষয়গুলো কিন্তু আমরা মানে দেখে থাকি, আমরা মেন্টাল সিমটমে নিয়ে থাকি, এগুলো নিয়ে থাকি।
কিন্তু অনেকেই আমরা তার প্রকৃত ব্যাখ্যাটা সঠিকভাবে উপলব্ধি করতে পারিনি, বা সাইন্টিফিক্যালি সেগুলো বা লজিক্যালি সেগুলো বুঝতে পারিনি। হ্যাঁ, সেই জায়গাটাই কিন্তু তরুণ আমাদেরকে ও যথাসাধ্য সুন্দরভাবে আমাদেরকে বোঝাবে। এবং আমার জানাশোনা যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তাদের মধ্যে তরুণ যেভাবে সাইকোলজির উপরে স্টাডি করেছে, আমি এমন স্টাডি কাউকে দেখিনি, আমি নিজেও করিনি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমিও ওইভাবে সাইকোলজি পড়িনি। যাই হোক, সেই তরুণ দেবনাথ আমাদের মধ্যে রয়েছে। তরুণ আমার ছোট ভাইয়ের মতো, আর আমরা সব একই ঘরানাতে উঠে এসেছি। তরুণও কিন্তু কেসি দাসের ছাত্র, এবং শুধু ছাত্র নয়, কেসি দাসের অন্যতম প্রিয় ছাত্র। স্যার তরুণকে ভীষণ ভালোবাসতেন। হ্যাঁ, যাই হোক, আজকে তরুণ আমাদের মধ্যে রয়েছে। তরুণ আজকে সাইকোলজির উপরে আলোচনা শুরু করবে। হ্যাঁ তরুণ, তুমি আবার শুরু করো। প্রথমে আমাদের শ্রদ্ধেয় হ্যানিম্যানকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। উপস্থিত যারা আমার এখানে অনলাইনে যারা আছেন বা আছো, আমার ছোট বড় আমার শ্রদ্ধেয়, আমি তাদের সবার একই বয়স, আমি বন্ধুতম, তোমরা আমার সকলের বন্ধুতম। অতএব বন্ধুত্বের উষ্ণ অভিনন্দন তোমাদের আগেই জানিয়ে রাখি। সাইকোলজির এমন একটা সাবজেক্ট যেটা আমি জানি না এখানে কার কার সাইকোলজি পড়া আছে, তো আমি সাইকোলজিতে কেন পড়বো এবং সাইকোলজি জানার উদ্দেশ্যটা আমাদের কি, তা আমি দুটো তিনটে আমাদের মানসিক দিক থেকে অ্যাপ্রোচ করার চেষ্টা করছি। যেমন মনে করো একটি অল্প বয়সী মেয়ে স্কুলে ক্লাস 9-এ পড়ে, পড়াশোনা বেশ ভালোই এবং ক্লাসে বরাবর প্রথমই হয়। এবার পরীক্ষার আগের দিন দেখা গেল তার ডান আঙুলের বুড়ো আঙুলটা প্যারালাইজড হয়ে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। অতএব পরীক্ষা দেওয়া সম্ভব নয়। ডান হাতের বুড়ো আঙুলের জোর না থাকলে কি আর কলম ধরা যায়? ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করানো হলো, দেখা গেল বিশেষ ওই বুড়ো আঙুলের মাংসপেশির অথবা যেখানে আমাদের শরীরে নার্ভ সাপ্লাই হয় তার কোনো অসুবিধা নেই। তবুও প্যারালাইসিস হওয়ার ফলে আঙুল কাজ করতে সক্ষম হলো না। এরপরে মনোবিজ্ঞানীর পরীক্ষায় রোগের উৎপত্তি সম্বন্ধে যা বোঝা গেল তা এই রকম। এবার নানা কারণে মেয়েটির পরীক্ষা প্রস্তুতি ভালো মতো হয়নি। পরীক্ষার আগে কয়েক মাস যাবৎ বাড়িতে বিয়ে এবং আরো অন্য কিছু কাজকর্ম নিয়ে বেশ হইচই হয়ে তার সময় নষ্ট হয়েছে। পরীক্ষা ভালো করে প্রিপারেশন নিতে পারে। পরীক্ষার অল্প কদিন আগে মেয়েটি বুঝলো এবার সে কিছুতেই প্রথম স্থান রাখতে পারবে না। এখন যত চেষ্টাই করুক না কেন সে পারবেই না। অ্যাংজাইটিতে তার প্রায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লো মেয়েটা। মানসিক ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়লো, কারণ সে ভালো স্টুডেন্ট। পরীক্ষায় না বসলে তার কোনো সঙ্গত কারণ দেখানো যায় না, আবার পরীক্ষায় আশানুরূপ ফল না হলে লোকের কাছে মুখ দেখানো ভার। এই দ্বন্দ্ব তার মানসিক, মনে রাখবেন শব্দটা, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, মানসিক দুরূহ অবস্থার সমাধান ঘটিয়ে দিল তার আনকনসাস মাইন্ড। মেয়েটির অজ্ঞাতসারেই মানসিক দুরবস্থা রূপান্তরিত হয়ে গেল শারীরিক অক্ষমতায়। ডান হাতের বুড়ো আঙুলে প্যারালাইসিস হওয়ায় পরীক্ষায় বসা আর পরীক্ষায় খারাপ ফল হওয়ার মতো সংকট থেকে সে মুক্তি পেয়ে গেল। সমস্যার আসল সমাধান, অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান পাওয়া না গেলেও
মুখটা তো রক্ষা হলো, কেউ তার জন্য তাকে দোষারোপ কেউ করতে পারবে না। মেয়েটি কিন্তু ইচ্ছে করে কিছুই করেনি, এটা রোগের ভানও নয়, আসল রোগী, এর নাম হিস্টেরিয়া। হিস্টেরিয়া রোগ যখন শারীরিক লক্ষণ হিসাবে প্রকাশ পায় তখন তাকে বলা হয় কনভার্সন হিস্টেরিয়া। মানসিক লক্ষণ ভাবে যদি প্রকাশ পেত এটা, যে সে সব ভুলে যাচ্ছে, কাউকে মনে করতে পারছে না, বা সে যে পড়াশোনা করে সেটা বুঝতে পারছে না, এটার নাম হলো ডিসোসিয়েটিভ হিস্টেরিয়া, অর্থাৎ আলাদা হয়ে যাওয়া। আরেকটা ঘটনা বলি, একটি মেয়ের বয়স এই 19-20 হবে, বিয়ের 6 মাস পর একদিন হঠাৎ দেখা গেল সে তার বিয়ের কথা সম্পূর্ণ ভুলে গেছে। কোনোদিন যে তার বিয়ে হয়েছিল সেটাই তার মনে নেই। এই বিয়ে ছাড়া অন্য ঘটনা তার সবই মনে আছে। এটা কনভার্সন, এই ডিসোসিয়েটিভ হিস্টেরিয়া, অর্থাৎ মানসিক ভাবে এর হিস্টেরিয়াটা ট্রান্সফার হয়েছে। তোমরা বেশ যদি 6-7 বছর আগের কথা মনে করতে পারো, 6-7 বছর আগের কথা, তখন সমস্ত পেপারে এই ঘটনাটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে এবং তাতে কিছু শিক্ষিত ডাক্তার, পুলিশ অফিসার, টিচার, রিক্সাওয়ালা বা অন্যান্য লোকেরা খুব খুব আজে বাজে মন্তব্য করেছিল। সেটা হলো, নামটা বলি, দেবযানী দে এবং পার্থ দে। প্রচুর লেখালেখি হয়েছে। আসলে এই ঘটনাটা একটু বলে দিই, যে তাদের মাকে সে মেরে ফেলে সে তার ঘরে দিনের পর দিন রেখেছে। পাড়ার লোক দুর্গন্ধ, পচা গন্ধ পাচ্ছে, অথচ তার পাশে বসে তারা বিরিয়ানি খাচ্ছে, পোলাও খাচ্ছে। এটা সমাজের লোকের কাছে খুব বদমাইশি বুদ্ধি বা অসভ্যতামি বা অন্যরকম কোন চালাকি, এগুলো মনে করে বিভিন্ন রকম ভাবে তার মন্তব্য পেপারও হয়েছে, এবং বিশেষ করে পেপারে সাংবাদিকরা এর উপর মন্তব্য করেছে। আমি যখন পড়ি এই পেপার গুলো, আমার সাথে পেপার কাটিং গুলো আছে এখন, আমার খুব হাস্যকর লাগতো যে সমাজ এখনো মানসিক রোগ সম্বন্ধে অজ্ঞ এবং উদাসীন। সেই ওই দুজনের, পার্থদের এবং তার দিদি দেবযানীদের, হয়েছিল সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার অদ্ভুত লক্ষণ হলো তাদের টেস্ট বার্ড নষ্ট হয় না, কিন্তু স্মেল বার্ডটা নষ্ট হয়ে যায়। সেই জন্য দীর্ঘদিন মরা লোকের কাছেও থেকেও সে ভালো মন্দ খেতে পারে। এই সিজোফ্রেনিয়ার যখন আমি ডেমনস্ট্রেশনে কোনোদিন সুযোগ যদি হয়, যখন আসবো, তখন সিজোফ্রেনিয়া সম্বন্ধে ডিটেলস বলবো। এখন সিজোফ্রেনিয়া সম্বন্ধে কি বোঝায়? সিজোফ্রেনিয়া হলো দ্বিখণ্ডিত মন, মনটা দুটো হয়ে যায়। এবার প্রশ্ন হলো, মনটা কি? তাহলে মন আসলে কি? মন নিয়ে, যেহেতু মন একটা কোনো বস্তু নয়, তাই মনোবিজ্ঞানীরা বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন, কিন্তু সব সংজ্ঞাই তো একসাথে করা যায় না। একটা নির্দিষ্ট বিজ্ঞান, যেহেতু নির্দিষ্ট একটা বোধগম্য সংজ্ঞায় আর আসা উচিত, এবং বিজ্ঞানীরা তাই মনে করেন। মনোবিজ্ঞানের ভূমিকাটা কিরকম? মনোবিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, যেমন নার্ভাস সিস্টেম, বিহেভিয়ার বা আবেগ, ইন্টেলিজেন্স, লার্নিং প্রসেস, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। মনে রাখবেন, পার্সোনালিটি ডিসঅর্ডার নয়, সেটা কিন্তু সাইকিয়াট্রির আওতায়। পার্সোনালিটি, ব্যক্তিত্ব কেমন করে গড়ে ওঠে, মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, এবং এর আরো একটা আছে, মন কনসাস, প্রিকনসাস এবং সাবকনসাস। এই তিনটে চেতনা নিয়ে আছে, তিনটে অবস্থা নিয়ে আমাদের মন হয়। মূলত মনোবিজ্ঞান হলো মন সম্বন্ধে একটা বিজ্ঞান। ঠিক যেমন পদার্থ বিজ্ঞান হলো পদার্থ সম্বন্ধীয় বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান,
বটানি হলো উদ্ভিদ নিয়ে। এইরকম ব্যুৎপত্তিগত অর্থে যদি আমরা বলি মনোবিজ্ঞান, সাইকোলজি, সাইকো কথাটার মধ্যে দুটো শব্দ আছে, একটা সাইকি, একটা লজস। সাইকি মানে মন, লজি মানে বিদ্যা। এখানে অনেক বইয়ে তোমরা পড়তে গেলে দেখবে মনকে আত্মা বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু সাইকোলজি বলতে আত্মাকে বোঝায় না। আত্মা একটা আলাদা বস্তু, আলাদা জিনিস। কারণ আত্মা যদি বলা হয়, কারণ আত্মার কোনো ক্রিয়াকর্মকে উপলব্ধি করা যায় না, কিন্তু মনের যায়, সেই জন্য মন আর আত্মা এক। বিজ্ঞান হলো প্রাকৃতিক একটি বিষয়ের সুপরিকল্পিত একটা পরীক্ষামূলক আলোচনা। প্রতিটি বিজ্ঞানী নিজের বিষয়বস্তু সম্বন্ধে সাধারণ নিয়ম আবিষ্কার করার চেষ্টা করে এবং সেই নিয়মের সাহায্যে বিষয়বস্তুর আরো সুষ্ঠু ব্যাখ্যা দেয়। এইভাবে ক্রমাগত সাধারণ নিয়ম থেকে আরো সাধারণ নিয়ম আবিষ্কারের দিকে বৈজ্ঞানিক দৃষ্টি নিবদ্ধ থাকে। মনোবিজ্ঞানেরও একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, সেটি হলো মন। মন সম্পর্কিত অভিজ্ঞতা ভিত্তিক পরীক্ষালব্ধ সুসংবদ্ধ জ্ঞানই মনোবিজ্ঞান। কিন্তু মন কি? মনোবিজ্ঞান মন বলতে বিভিন্ন প্রকার মানসিক ক্রিয়াকেই বোঝায়, যেমন চিন্তা, অনুভূতি এবং ইচ্ছে। বৈজ্ঞানিক আলোচনা বলতে চিন্তা, অনুভূতি ও ইচ্ছে এই তিন প্রকার মানসিক ক্রিয়া গৃহযন্ত্রের মাধ্যমে মানসিক ক্রিয়াগুলির প্রকাশ ঘটে এবং সেই দৈহিক বা বাহ্য আচরণগুলিও সুশৃঙ্খল ভাবে এবং সুসংবদ্ধ ভাবে আলোচনা বোঝায়। আমরা মন চিন্তা করে কি করে, অনুভূতি করে কি করে, ইচ্ছা করে কি করে, এটা কিন্তু ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে, সামগ্রিকতার ভিত্তিতে নয়। কারণ সবার মন একই চিন্তা করে না, কিন্তু চিন্তা করে। অনুভূতিও প্রত্যেকটি মানুষের আলাদা, তাই ব্যক্তি বিশেষের উপরে এর পরীক্ষা নিরীক্ষা গুলো আমরা দেখব। তাহলে মনোবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে কি করা যায়? মনোবিজ্ঞানের সংজ্ঞা মোটামুটি একটা গ্রহণযোগ্য সংজ্ঞা এইভাবে দেওয়া যায়: মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, যেখানে মনের সঙ্গে বহির্জগতের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন মানসিক ক্রিয়া ও দৈহিক ক্রিয়াকলাপের সুশৃঙ্খল, সুসংবদ্ধ এবং বর্ণনামূলক বা ব্যাখ্যামূলক আলোচনা করা হয়। প্রথমত, 1 নম্বরে বলি, বৈজ্ঞানিক আলোচনার বিষয়বস্তু পর্যবেক্ষণ এবং পরীক্ষণযোগ্য হওয়া দরকার। মন ইন্দ্রিয় গ্রাহ্য তো নয়, কারণ কোনো কিছু হাত দিয়ে বা চোখ দিয়ে মনকে দেখা যায় না। পর্যবেক্ষণ ও পরীক্ষণযোগ্য নয়, কিন্তু মনের বহিঃপ্রকাশগুলির মাধ্যমে মন পর্যবেক্ষণ নয়, তার মানে এই নয় যে মনকে আমরা পর্যবেক্ষণ করতে পারি না, কারণ মনের ক্রিয়াকলাপ গুলি আমরা পর্যবেক্ষণ করতে পারি, মনকে নয়। তাই এই ধরনের বিভিন্ন অভিজ্ঞতা বা চিন্তা, অনুভূতি, মনের বাহ্যিক প্রকাশগুলি মনোবিজ্ঞানের আলোচনার বিষয়। দ্বিতীয়টা কি? আচরণ বা ব্যবহার হলো দৈহিক প্রক্রিয়া, এগুলির কিন্তু একটা সাবজেক্টিভ আলোচনা করা যায়, কিন্তু মানসিক ক্রিয়াগুলির অন্তর্দর্শন ভিত্তিক পর্যবেক্ষণ কেবল ব্যক্তিনিষ্ঠ জ্ঞানই দিতে সক্ষম, অর্থাৎ সেই ইন্ডিভিজুয়াল কে দেখেই আমরা বুঝতে পারি। সে কারণে আচরণও মনোবিজ্ঞানের বিষয় হিসেবে সিলেক্ট হতে পারে। তৃতীয়টা কি? বিজ্ঞান বিষয়বস্তু সম্বন্ধে সাধারণ নিয়ম আবিষ্কার করার চেষ্টা করে। মন সম্পর্কিত সাধারণ নিয়ম আবিষ্কার করাই তাই মনোবিজ্ঞানের লক্ষ্য। আচরণ বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান মন সম্পর্কিত সাধারণ নিয়ম আবিষ্কারের সক্ষম হয়। কেবল অন্তর্দর্শনের উপরে নির্ভর করে মন সম্পর্কিত সাক্ষাৎ জ্ঞান লাভ করা গেলেও বিভিন্ন মন সম্পর্কে জানার একমাত্র উপায় হলো মনের বাইরের দিকে যে প্রকাশগুলো হয়, অর্থাৎ আচরণ বা ব্যবহার, সেটা দিয়ে। যেমন আমরা যখন রাগ করি, মানুষ আঘাতের চেষ্টা করে। আবার রাগের কোয়ালিটি বা অভিজ্ঞতা ব্যক্তিভেদে
বিভিন্ন হলেও রাগের সাধারণ প্রকাশ দেহভর্তি, আচরণের দিক থেকে মোটামুটি সকলের ক্ষেত্রেই একরকম। তাই মানসিক ক্রিয়ার তথা মনের সার্বিক নিয়ম আবিষ্কারের ক্ষেত্রে আচরণ অনেকখানি সাহায্য করে। এর বোঝা গেল? মানসিক ক্রিয়াগুলির স্বরূপ বৈশিষ্ট্য যদি আমরা করি, কিরকম? চিন্তা, অনুভূতি ও ইচ্ছে, এই তিন ধরনের হলো মানসিক ক্রিয়া। এগুলি মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? মানসিক ক্রিয়াগুলির চেহারাটা বা বৈশিষ্ট্যগুলো কেমন? চিন্তা, অনুভূতি ও ইচ্ছা, এই তিন ধরনের মানসিক ক্রিয়া, এগুলি মনোবিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয়। মানসিক ক্রিয়াগুলোকে কখনো বিচ্ছিন্নভাবে অভিজ্ঞতায় পাওয়া যায় না, বিচ্ছিন্নভাবে হয় না, এগুলো একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। মানসিক ক্রিয়ার কোনো একটি অংশকে শুদ্ধ চিন্তা বা শুদ্ধ অনুভূতি বা শুদ্ধ ক্রিয়ার মাধ্যমে এটাকে পাওয়া যায় না। এগুলি সবসময় একে অন্যের সঙ্গে মিলেমিশে থাকে। তবে কখনো বা একটি বা অন্যটি প্রাধান্য বা ফোরফ্রন্টে থাকতে পারে। এই প্রাধান্য অনুযায়ী অভিজ্ঞতাটিকে চিন্তা, অনুভূতি বা ইচ্ছা আখ্যা দেয়। কোনটা এই মুহূর্তে ফিচারে আছে সেটা আখ্যা দেয়া হয়। এই যে বিভিন্ন রকম যে মৌলিক প্রক্রিয়া, এই তিনটিকে বিশেষ করে বৈশিষ্ট্য অনুসারে চিহ্নিত করা যায়। বলা যায় ইচ্ছা হলো মনের একটা সক্রিয় দিক, অনুভূতি হলো নিষ্ক্রিয় মানসিক অবস্থা, আর চিন্তা হলো কিছু পরিমাণে সক্রিয় আর কিছু পরিমাণে নিষ্ক্রিয়। আবার বলবো, ইচ্ছা হলো মনের একটা সক্রিয় অ্যাক্টিভ প্রসেস, অনুভূতি হলো মনে একটা নিষ্ক্রিয় মানে এই নয় সে কোনো কাজ করে না, অর্থাৎ নীরবে করে। আর চিন্তা হলো কিছু পরিমাণ অ্যাক্টিভ, কিছু পরিমাণ ইনঅ্যাক্টিভ। আবার এভাবে বলা যায় অনুভূতি হলো অভিজ্ঞতার ব্যক্তিগত দিক, যেমন সুখ, দুঃখ, আবেগ, সেন্টিমেন্ট প্রভৃতি। আর চিন্তা হলো অভিজ্ঞতার বস্তুগত দিক, যেমন ধারণা, বিশ্বাস, যুক্তি, স্মৃতি এসব। আর ইচ্ছা বলতে সব রকম প্রচেষ্টা বোঝায়। ইচ্ছা আংশিকভাবে ব্যক্তিগত, আবার আংশিকভাবে বস্তুগত। একটু আগে যেটা বলেছি, মনে করো একটা ফুল তুমি দেখলে বা লাল গোলাপ তোমরা দেখলে, দেখে আনন্দ হলো। এখানে আমার আনন্দ বা সুখ দুঃখ একান্তই আমার অনুভূতি বা ব্যক্তিগত বলা যায়। কিন্তু আমার ফুল সম্বন্ধে ধারণাটি বাস্তব ফুলটিকে নির্দেশ করে, তাই এটি একান্তভাবে আমার নিজস্ব নয়। কিন্তু এটা লাল এবং আমাকে আনন্দ দেয় বা এটা আমার ব্যক্তিগত। আমি একটি ফুল তুলতে চাই, তখন আমার ইচ্ছা আমার নিজের মনের একটা অবস্থাকেই কেবল নির্দেশ করে না, সেই সঙ্গে ফুলটিকেও নির্দেশ করে। তাই এটি আমার ব্যক্তিগত এবং বস্তুগত দুটোই। আমি মনের এই অংশগুলোর সম্বন্ধে আর বেশি কিছু না বলে আজকে একটা চ্যাপ্টারে মন কি চায় বা মনের প্রথম কি অবস্থাগুলো হয় সেগুলো একটা একটা সমস্যার মধ্য দিয়ে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন
একসঙ্গে অনেকগুলো কথা হয়, যেমন নিড, ড্রাইভ অ্যান্ড মোটিভেশন। নিড মানে আমার প্রয়োজন, ড্রাইভ মানে তার জন্য আমাকে উৎসাহিত করা, এবং মোটিভেশন আমাকে সেই অবস্থাটিকে প্রবৃত্ত করা, অর্থাৎ ইন অ্যাকশনে চলে। তাহলে নিড বলতে আমাদের কি বোঝায়? মনোবিদ্যার উদ্দেশ্য হলো মানুষের আচরণকে অনুশীলন করা। আচরণ মানে শুধুমাত্র জৈবিক ক্রিয়া নয়, বিশেষ মানসিক দিকের অনুশীলন মনোবিজ্ঞার উদ্দেশ্য। এখন আমি বলেছি নিড। নিড কেমন? নিড বলতে আমরা নিড, NEED, নিড, এই নিডকে আমরা কোনো কিছুর অভাব বুঝি, যা আমরা আকাঙ্ক্ষা করি, যা আমাদের দরকার, যা আমাদের জীবন ধারণের জন্য একান্তভাবে প্রয়োজন, তার অভাব বোধই হলো নিড বা চাহিদা। আচ্ছা, খিদে পেলে আমাদের মধ্যে খাদ্যের চাহিদা দেখা যায়, বিপদে পড়লে নিরাপত্তার চাহিদা, অর্থাৎ ক্ষুধার সময় খাদ্যের অভাব বোধ করি, বিপদের সময় নিরাপত্তার অভাব বোধ করি। যখন আমরা এই ধরনের অভাব বোধ করি তখনই আমাদের মধ্যে চাহিদা জাগে। আবার সেই বস্তুকে পাওয়ার সঙ্গে সঙ্গে বা সেই জিনিসটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অভাব বোধ চলে যায়, চাহিদা থাকে না। কিন্তু এই চাহিদা মেটানোর আরো কতগুলি প্রক্রিয়া হয়। যেমন কোন বস্তুর অভাব বোধে আমাদের মধ্যে চাহিদা আসে। এখন এই চাহিদার দরুন আমাদের একটা অস্বস্তিকর মানসিক একটা অনুভূতি হয়। যেমন আমার এই লেকচারটা যারা শুনছো, তাদের একটা চাহিদার জন্য তোমরা আজকে এখানে এসেছো, একটা চাহিদা। এখন যদি মনে করো খুব চায়ের চেষ্টা পায়, খুব পাচ্ছে, যাদের চা খাওয়ার অভ্যেস 9টার সময় বা 9:30টার সময়, তাদের কিন্তু তখন এই মনের মধ্যে একটা অস্বস্তি শুরু হয় যে এবার একটু চা পেলে ভালো হতো, বা এবার একটু কিছু খেতে পারলে ভালো হতো। এই যে নিড, এই নিডটা পরিচালন করছে এবার ড্রাইভের দিক। ড্রাইভ মনের মধ্যে কিন্তু উসখুস করছে, এবং সেটা যদি খুব খুব প্রচন্ড হয়ে যায়, যত বেশি প্রচন্ড ড্রাইভের নেশা হবে তত বেশি মোটিভেশন হবে। আচ্ছা ঠিক আছে, লেকচারটা একটু পরে এসে শুনছি, আগে একটু খেয়ে নিই। এই আচরণের ফলে আমাদের চাহিদা, শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছিল না, এখন যাচ্ছে। হ্যাঁ, ওই একজন পেশেন্ট ফোন করে ফেলেছিল মাঝখানে, আমি কেটে দেওয়ার চেষ্টা করে হাতটা লেগে গেল রিসিভে। যাই হোক, বলছি স্যার, একটা মিনিট ইন্টারাপ্ট করছি। আপনি যে পয়েন্টগুলো বলছেন একটু উদাহরণ স্বরূপ বললে আমার মনে হয় সবাই ভালো হয় স্যার। আমি আসছি উদাহরণ আসছি। অ্যাকচুয়ালি থিওরিটা না বললে উদাহরণটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, মনে করো এই যে আমি উদাহরণ একটু আগেই দিলাম, নিড, বেসিক কতগুলো নিড থাকে, দ্যাট ইজ দ্য ফিজিওলজিক্যাল নিড। আমি আসছি এখানে। এখন এইটা না বললে, আমি যদি ডাইরেক্ট মার্সলো থিওরিতে চলে যাই, বোঝা যাবে না। একটা ফিজিওলজিক্যাল নিড, আমাদের দুটো বেসিক নিড থাকে। সেই নিডটা হলো এরকম নিড, মানুষের চাহিদা। আত্মরক্ষার চাহিদা একটা মানুষের প্রধান, এবং এটা আরেকটা হলো আত্মবিকাশের চাহিদা। আব্রাহাম মার্সলোর একটা থিওরি আছে, তাকে বলে নিড হাইরার্কি, অর্থাৎ নিডের পর্যায়ক্রমতা। যখন মানুষের প্রথম কিছু নিড হয়, সেটা হলো আমার ফুড বা খাবার বস্তু বা বাসস্থান, বা আমার যৌন চাহিদা, বা আমার আরামের চাহিদা। নিড বলতে আমরা হ্যাপিনেসকে মেনটেন করার জন্য আমাদের এই চাহিদাটা প্রথম তৈরি হয়। এই চাহিদা মধ্যে থেকে আমাদের প্রথম যেটা মেটানো হয়, আমরা অনেক কিছু চাই। এই চাহিদা একটা মিটলে যে আরেকটা চাহিদা নষ্ট হয়ে যায় তা নয়, একটা চাহিদা মিটলে আবার আরেকটা চাহিদা তৈরি হয়। এই
চাহিদার দিক থেকে মার্শাল একটা এক্সাম্পল দিয়েছেন বা একটা থিওরি দিয়েছেন, সেটাই বলে মার্শাল নিড হাইরার্কি, অর্থাৎ কোন নিডটা আগে। একটা পিরামিড যদি তুমি মনে করো, একটা 7 ইঞ্চি উঁচু পিরামিড, 7 ইঞ্চি উঁচু মনে করো, বোর্ড নিয়ে তো আমি দেখাতে পারছি না, 7 ইঞ্চি উঁচু পিরামিড যদি হয় একটা, তাকে তুমি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে ডিভাইড যদি করো, পিরামিড তো উপরটা সরু নিচেরটা মোটা, তাহলে ফিজিওলজিক্যাল নিডটা হবে অনেকটা বড়। তারপরে হবে যেই আমার পেটটা ভরলো, তখন আসে সেফটি নিড। তোমরা যারা হীরক রাজার দেশে দেখেছো, গোপীগান বাগাবেন একটা গান ছিল ওই হীরক রাজার দেশে, বলছে মুন্ডু গেলে খাবোটা কি, মুন্ডু গেলে বাজবো নাকি। দেখো, মানুষের প্রথমে গানটার মধ্যে সত্যি তারা একটা এমন সাইকোলজিক্যাল কথা শব্দ যোগ করেছে। মানুষের প্রধান জিনিস হলো খাওয়া। আগেই মনে হলো যদি মুন্ডুটা কাটা যায় আমি খেতে পাবো নাকি, তারপরে হলো যে বাঁচবো না। তার মানে ফিজিওলজিক্যাল নিড এবং সেফটি নিড। তারপরে এস্টিম নিড, অর্থাৎ আমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা জীবনকে প্রকাশ করার বা ভালোবাসার নিড তৈরি হয়, নিড টু লাভ। তারপরে হয় আমার নিজেকে সমাজের কাছে কতখানি মূল্যায়ন করে তোলা যায়, এটা একটা তার নিড। তারপরে বোঝায় নিডটা আসে, সেটা বেশ দুরূহ, এবং তবে প্রত্যেক মানুষেরই আসে, যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আমি কি এবং কেন, আমার মূল্য সমাজে কতখানি, এটা নিড। এবার দেখো এই নিডের মধ্যে কতগুলো জিনিস থাকে। ড্রাইভ, নিডকে ফুলফিল করার জন্য আমাদের মনের মধ্যে একটা প্রচেষ্টা আসে, চেষ্টা আসে। সেই চেষ্টাটা মনে করো একটা গ্যাসের উপর কুকার বসানো আছে, এই কুকারে যখন তাপটা হয়, ভেতরে কিছু ফুটছে বা যাচ্ছে, দেখবে যখন ড্রাই হয় তখন শুশু 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 করে একটা আওয়াজ হতে থাকে। তার মানে সে একটা মানে জিনিসটা হয়ে এসেছে, তার একটা ইঙ্গিত দিতে থাকে, এখনো হয়নি, এটা হলো ড্রাইভ। তারপরে দেখবে এর একটা সেফটি ভালভ থাকে, এই সেফটি ভালভের ওপরে যে কুকারের যে বটনটা থাকে সেটা শু 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 করে উঠতে থাকে, অর্থাৎ আমার ড্রাইভ খুব প্রখর হচ্ছে, অর্থাৎ নিডটাও খুব প্রখর হচ্ছে। এবার একটা হুইসেল দিলেন, দ্যাট ইজ দ্য মোটিভেশন। এবার আমরা সেই কাজে তৎপর হয়ে গেলাম, অর্থাৎ খাদ্যটা আমার এখন চাই, আমি উঠে পড়ে খাদ্যের দিকে এগিয়ে গেলাম। নিড, ড্রাইভ এন্ড মোটিভেশন। এবার কথা হলো, সবসময় কি আমাদের এই নিড, ড্রাইভ, মোটিভেশনটা থাকে? থাকে না। এটা কিন্তু সুস্থ মানুষকে, আমি যত কথাগুলো বললাম সব কিন্তু সুস্থ মন নিয়ে, অসুস্থ মন নিয়ে নয়। তাহলে সুস্থ মনের একটা কি থাকবে, যে একটা প্রধানত চাহিদা থাকবে, এবং সেটা করার জন্য সে অল্প বিস্তর চেষ্টা হবে, এবং তার চাহিদা যদি খুব বেশি হয়, সে তার মোটিভেশনকে প্রাধান্য দেবে, মোটিভেশনটা যুক্ত হবে। এইবারে কথা হলো এই, মনে করো তোমার খুব চাহিদা হচ্ছে, তুমি একটা বার্গার খাবে বা পিজা খাবে, কিন্তু তখন দেখলে যে আমার খুব ইচ্ছে, কিন্তু তোমার মনের মধ্যে একটা ড্রাইভ তেমন উৎসাহ পাচ্ছে না, কারণ তুমি মনে করে একটা ডিসিশন নিয়েছো আমার স্বাস্থ্যটা খারাপ হচ্ছে, অতিরিক্ত পিজা বা ফ্যাট ফুডকে আমার স্বাস্থ্যটা খারাপের দিকে যাচ্ছে, তখন কিন্তু তুমি ওই নিডটা ফুলফিল করবে না। আবার একটা হয়, এটাকে ফিডব্যাক প্রসেস নিডে, কিন্তু তার মানে অসুস্থ না। আবার একটা নিড, তুমি দেখলে যে আমি যদি এখন উঠে যাই, আমার চা খাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি যদি এখন উঠে যাই, এই মূল্যবান লেকচারটা আমি শুনতে পাবো না। কেন শুনতে না পেলে কি হবে, আমার হোমিওপ্যাথিতে এটা মেলাতে অসুবিধা হবে, বুঝতে অসুবিধা হবে, কিংবা কালকে আমি ভালো ডাক্তার হব,
এটার থেকে অসুবিধা হবে। অর্থাৎ নিটকে তুমি ট্রান্সফার করিয়ে দিলে কোথায়? তোমার সেলফ এস্টিম, অর্থাৎ ভালোবাসার দিকে। তাহলে বেসিক যে নিডটা তোমার খাদ্য, বাসস্থান এবং অসুস্থতা, এটা কিন্তু তুমি তোমার প্রয়োজনের খাতিরে চেঞ্জ করতে পারো। কিন্তু যদি এমন হয় যে তুমি দুদিন খাওনি, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক কিছু করেও তোমাকে এটা আটকানো যাবে না। তোমাকে এটা ফুলফিল করতেই হবে, কারণ ওটা তোমার, নালে তোমার শরীর স্বাস্থ্য এবং মৃত্যু আসন্ন। এই নিড ড্রাইভ থিওরিতে বা মোটিভেশন থিওরিতে, ড্রাইভ থিওরিটা এটা বায়োলজিক্যাল নিডকে প্রডিউস করে, যেটা আনপ্লেজেন্ট স্টেট, অর্থাৎ আমার মধ্যে একটা অশান্তি তৈরি করছে, মানে আনহ্যাপিনেস। আমাকে খেতেই হবে, নাহলে আমি সুস্থ মস্তিষ্কে বসতে পারছি না, দাঁড়াতে পারি, কোনো কাজ করতে পারছি না। এটাকে ড্রাইভ থিওরির প্রথম কাজ। অ্যারাউজাল, আমি আগেই বলেছি যে ড্রাইভ কি করে অ্যারাউজড হয়। এই অ্যারাউজালটা অ্যাক্টিভেশন the throughout the day and can motivate many form behavior. People seek optimal arousal and low arousal. এখন যেহেতু লো অ্যারাউজাল কখন হয়? যখন তুমি দেখো এই নিডকে বলার ক্ষেত্রে তোমার ড্রাইভ, মোটিভেশন এলো, এখানে কিন্তু তোমার ইন্টেলিজেন্সও এলো। এই সাইকোলজি একটা এমন সাবজেক্ট না, কাউকে ছেড়ে কাউকে ডেমনস্ট্রেশন দেওয়া খুব মুশকিল। তোমার ইমোশনটাও কাজে লাগলো। ইমোশনটা কোথায় গিয়ে দাঁড়ালো? যে না, আমার তো কালকে ভালো করতে হবে, ভালো একজন ডাক্তার হতে হবে, ইমোশন। সেই ক্ষেত্রে তুমি তোমার এই প্রাইমারি নিডটাকে কিছুটা সংযত করবে, কিন্তু অন্য সময় দেখতে হবে কোন পজিশনে তুমি তোমার নিডটা রয়েছে, সেই নিডটাকে ফুলফিল করা। এটা কিন্তু ফিজিওলজিক্যাল নিডটা কিন্তু প্রাইমারি এবং প্রধান। এই ক্ষেত্র দিক থেকে আমাদের নিডের প্রয়োজনীয়তা। এবার দেখো নিডের এই যে জায়গাগুলো যেটা রয়েছে, এবার আমাদের হোমিওপ্যাথিতে কি করে কাজে লাগে, কেমন করে কাজে লাগে হোমিওপ্যাথিতে। তুমি একটা পেশেন্ট দেখলে তার মা বলছে ডাক্তার এই খেতে চায় না, খাওয়ার দিকে ওর অনীহা, ইচ্ছে না, চুপচাপ বসে থাকে। তোমার তখন সন্দেহ উচিত যে বেসিক নিড মানুষ বেঁচে থাকবে এই নিডের উপরে, সে এটাকে ভায়োলেট করছে, কারণটা এই যে নেই, কিংবা কোনো অবস্থার শিকার কি হয়েছে। আমাদের সমস্যা, হোমিওপ্যাথিদের সমস্যা কোথায়? যে আমরা প্রথমেই ওষুধ দেওয়ার জন্য ব্যস্ত থাকি, কিন্তু বহু ক্ষেত্রে ওষুধ ছাড়াও রোগ আরোগ্য হতে দেখা হয়। যেমন তোমাকে যদি একটা উদাহরণ দিই, সবসময় রোগের জন্যই যে এটা হয়েছে তার কোনো মানে, কিংবা কোনো বেসিক কোনো মাধ্যম ভিত্তিক হয়েছে সেটারও কোনো, এটা নির্ভর করে আমার সামাজিকগত শিক্ষা বা ফ্যামিলিগত শিক্ষা এবং আমার সোশ্যালগত ইন্টারাকশন কেমন আমার হয়েছে। তোমরা দেখবে সম্রাট চণ্ডাশোক একই দিনে একই রাত্রে 60,000 সৈন্যকে মেরেছিল। তারপরে পরবর্তীকালে কিন্তু তার একটা মানসিকতার পরিবর্তন হয়ে তিনি ধর্মাশোকে পরিবর্তন হয়, তার কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সম্রাট আকবর যুদ্ধক্ষেত্রে প্রায় 40,000 সৈন্যকে একই রাত্রে হত্যা করেছেন। সেই রক্তপাত দেখে পরবর্তীকালে তিনি তার চরিত্র সংশোধন করার জন্য দ্বীন ইলাহি প্রবর্তন করেছিলেন। এটা কিন্তু কোনো ওষুধ দিয়ে তার এই পরিবর্তন হয়নি। অর্থাৎ আমাদের সমস্যার গভীরে এবং সমস্যাটাকে বোঝার চেষ্টা করা উচিত। এই ক্ষেত্রে বহু উদাহরণ আমাদের দেয়া যায়, সেগুলোকে সময় নষ্ট করে কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে যখন আসবে কোনো ডিজিজ ডেমনস্ট্রেশনে, তাহলে আমাদের মানসিক সুস্থভাবে যে ব্যক্তির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, এই নিডগুলোকে
আমরা যদি এখন, আগেও আমরা অবজার্ভ করেছি, তোমরাও করেছো, কিন্তু সেটা অজ্ঞানতা। এখন যেটা তুমি সাইকোলজি পড়ার দিক থেকে তোমার প্রত্যেকটা লক্ষণকে তুমি তোমার ফিজিশিয়ানস আই দিয়ে ওজন করে নিতে পারো বা মাপতে পারো। তাহলে মানসিকভাবে সুস্থ ব্যক্তির কিছু চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। তারা আশাবাদী, আত্মবিশ্বাসী এবং হীনমন্যতায় ভোগে না, 1 নম্বর। 2 কি, এরা নিয়মানুবর্তিতার অধীন, নিয়ম মেনে সবকিছু করে। তার মানে এই নয় তার ওসিডি আছে। ওসিডি নিয়মানুবর্তিতার পরকাষ্ঠা, পরে আসবো তার শিক্ষাগত মান নিয়ে। নিজ বৃত্তি নিয়ে এরা সন্তুষ্ট থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি নিজ বৃত্তি নিয়ে সন্তুষ্ট থাকে না, তার মানে তাদের মানসিক কিছু দোষ ত্রুটি আছে। এরা ইমোশনকে নিয়ন্ত্রিত করে রেখে এদের ভাব বা নিজের বক্তব্যকে ব্যক্ত করতে পারে। সমাজে সকলের সঙ্গে এরা মিলেমিশে চলতে সক্ষম। কঠিন বাস্তবের সম্মুখীন হতে এরা পিছপা হয় না বা অবাস্তব কল্পনার জগতে বাস করে না। এরা ব্যর্থতাকে মেনে নিয়ে তার থেকে এরা শিক্ষা নিতে পারে। আর কি, সমস্ত কাজে বা সে যখন অবসরে থাকে বা রেস্টে থাকে বা কোনো কাজের মধ্যে থাকে না, এই দুটোর মধ্যে সে সামঞ্জস্য রেখেই চলতে পারে। নিজের ক্ষমতা ও দুর্বলতা সম্পর্কে এরা বেশ সচেতন। সমস্যাকে বাড়িয়ে না তুলে সঠিক সিদ্ধান্তের দ্বারা তার অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা কোনো কনফ্লিক্টকে এড়াতে পারে। এইগুলো হলো সঠিক বা সুস্থ মানুষের একটা সংজ্ঞা। এখন আমাদের ক্ষেত্রে কি হয় যে যখন আমরা কেস টেকিং করি, আমাদের তো কেস টেকিং নির্ভর সব কিছুই চলে। কেস টেকিং করতে গিয়ে আমরা 86 নম্বর সূত্র থেকে যদি শুরু করি, তবে সূত্রে কি দেখবো যে লোকেশন, সেন্সেশন, মডালিটির কথা আছে, বা এটাই আমরা পড়ি। চিকিৎসক যদি ওই সূত্রেই বা আমরা যদি ওই সূত্রেই আটকে থাকি, তবে ওই সূত্র অনুযায়ী ওষুধ নির্বাচনের কথা ভাববেন বা রেপার্টরির সাহায্য নেন, নিয়ে আমরা এইগুলো প্রেসক্রিপশন করি। আর যদি ওই গণ্ডির মধ্যে আটকে না থেকে আমরা যদি একটু একটু করে এগিয়ে যাই এবং পরবর্তী সূত্রগুলি অনুযায়ী আরো তথ্য পেয়ে থাকি, তবে টোটালিটি অফ সিমটমসে পৌঁছানো সম্ভব। তবে এটাও ঠিক, যথেষ্ট জিজ্ঞাসাবাদ করেও কখনো কখনো বিশেষ কোনো তথ্যের হদিশ হয়তো মিলল না, এমনও হয়। তখন লোকেশন, সেন্সেশন, মডালিটি বা কনকমিটেড পথের অনুসরণ করতে কোনো বাধা নেই। কিন্তু রোগের মধ্যে লক্ষণ রয়েছে অথচ জিজ্ঞাসাবাদ করা হলো না বা লেখা হলো না, এটা কিন্তু টোটালিটি অফ সিমটমস হয়নি, বা কতটুকু ওইটা দিয়ে প্রেসক্রিপশন সাফল্যের দিকে যাবে খুব ভাবনার বিষয়। এক্ষেত্রে চিকিৎসা আমরা যে সমস্ত সমস্যার সম্মুখীন হই, যে মানসিক লক্ষণগুলো বা সাইকোলজিক্যাল প্রশ্নগুলো আমরা কিভাবে করব বা কিভাবে বুঝবো যে তার থেকে কিছু পেলেও পেতে পারি, সেক্ষেত্রে বলা যায় যে আমাদের সাইকোলজিক্যাল জ্ঞান যদি কিছুটা থাকে বা সাইকিয়াট্রিক জ্ঞান যদি কিছুটা থাকে, রোগীর বর্ণনা শুনতে শুনতে মনে হবে যে সেরকম কিছু প্রশ্ন করলে হয়তো পাওয়া যেতে পারে। যেমন আমি সাইকোলজিক্যাল প্রশ্ন থেকে বলছি না, একটা যদি আমি মেডিকেল লিগাল, মনে করো প্র্যাকটিস অফ মেডিসিন, আমরা যদি এটা না জানি, মনে করো একটি পেশেন্ট সে হাঁটতে হাঁটতে কিছুটা হাঁটার পরে তার পা দুটো যেন ধরে আসে, আর পারে না। তখন যদি সে একটু রেস্ট নেয়, তারপরে আবার সে হাঁটতে পারে, আবার কিছুটা হাঁটতে হাঁটতে তার পাটা ধরে আসে। প্র্যাকটিস অফ মেডিসিন যদি আমাদের ভালো করে পড়া থাকে, তাহলে আমরা একটা অনায়াসে বলতে পারবো ইট ইজ এ কেস অফ ক্লডিকেশন। ক্লডিকেশনটা হলো যে আর্টারি
ব্লকেজ, লোয়ার লেভেল ফিমোরাল আর্টারি হোক বা টিবিয়াল আর্টারি হোক, ব্লকেজ হচ্ছে, অর্থাৎ হাঁটলে অক্সিজেন ডিমান্ড হয়, সে ডিমান্ডটা সে পূরণ করতে তার শরীর ডেডিকেশন হয়। এটা আমরা সহজেই বুঝে নিতে পারি। তেমনি আবার যদি মনে করো একটি পেশেন্ট এসে বলছে যে ডাক্তার আমার ডান কুচকির ওপরটায় খুব ব্যথা, তুমি যদি অর্থোপেডিক্স এর উপরে ভালো একটু নলেজ থাকে তুমি বলবে যে আচ্ছা ঠিক আছে, আপনি পেছনে মাথায় হাত দিয়ে পা দুটো সমান সোজা করে দাঁড়ান তো, দাঁড়িয়ে যে পাটার কুচকিতে ব্যথা সেই পাটাকে তুমি ডান দিকে আউটওয়ার্ডলি মুভমেন্ট করতে বলো। যদি তার সম্ভব হয় না হয় বা কষ্ট পায়, কেস অফ ফিমোরাল নেক ফ্র্যাকচার, এই যে জিনিসগুলো আমরা সহজে বর্ণনা শুনতে শুনতে যদি বুঝতে পারি, তাহলে বুঝতে যে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিন বা রোগের উপর কিছুটা জ্ঞান। তেমনি সাইকিয়াট্রির উপরেও কিছুটা জ্ঞান আমাদের যদি না থাকে, তাহলে আমরা অনেক যা আমাদের মন জানে না তা আমাদের চোখও দেখতে পায় না। সেই রকম আবার কি হয়, অনেক সময় এই সাইকিয়াট্রি সাইকোলজি এমন একটা জিনিস যেহেতু সমাজে এর কোনো প্রতিফলন আমরা অনেক ডাক্তারের মধ্যে দেখতে পাই না, যেহেতু তারা অনেক সব পেশেন্টদের এটা জিজ্ঞেস করার প্রথাগত অভ্যেস নেই, সেই সব পেশেন্টরা কিন্তু আমাদের কাছে বা তোমাদের কাছে এসে সহজে মুখ খুলতে চায় না, ভাবে ওটা কোনো ব্যাপার না, ওটা তো হয়েই। তবে প্রথম দিন হয়তো তেমন কিছু মিললো না, কিন্তু আমরা কি করবো, ওষুধ দিতে হবে, অপেক্ষা তো আমারও সয় না, কিন্তু তা করলে হবে না। প্রথম দিন হয়তো তেমন কিছু মিললো না, কিন্তু রোগীর মুখের দিকে যদি লক্ষ্য করলে অনেক কিছু কিন্তু অব্যক্ত কথা আমরা অব্যক্ত কথা কি করে বুঝবো, যেহেতু আমার সাইকিয়াট্রি সাইকোলজির নলেজ আছে, তাই তথ্যের আমরা নিতে পারি এবং গভীরেও যেতে পারি। ক্রমশ এইভাবে একটি ছবি পরিষ্কার হয়ে উঠতে পারে, শুধুমাত্র ক্রনিক রোগের ক্ষেত্রেই নয়, স্বল্পস্থায়ী বা অ্যাকিউট কেসের ক্ষেত্রে মানসিক লক্ষণের সন্ধান আমরা পেলে তবে ওষুধের সাহায্য খুব ভালোভাবে এবং সাফল্যের সঙ্গে প্রেসক্রিপশন করতে পারি। এটা একজন ভালো হোমিওপ্যাথের অজানাই নয়। রোগী আরোগ্যের ক্ষেত্রে আমরা কেন্টের বা টলস্টয়দের পথ যেমন অনুসরণ করি, তার যেমন প্রাসঙ্গিকতা রয়েছে, কিন্তু সেসব অনুসরণ করেও যে ক্ষেত্রে যে জায়গাগুলিতে একজন চিকিৎসক আশানুরূপ ফল লাভে বঞ্চিত, সেই ক্ষেত্রগুলিতে কিন্তু সাইকিয়াট্রি বা সাইকোলজির চিকিৎসা নতুন ভাবে আমাদের পূর্ণতার সন্ধান দিতে পারে। অবশ্যই স্টুয়ার্ট ক্রস বলছেন একটা কথা, যে প্রিন্সিপাল বদলায় না, বদলায় টেকনিক। আর সেটা আমি বলতে চাইছি যে টেকনিকটা শরীরের রোগের চিকিৎসা করতে আমরা যেমন অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি বা প্র্যাকটিস অফ মেডিসিন, গাইনোকোলজি, এগুলো সবকিছু সম্বন্ধে পড়াশোনা করি, এতৎ সম্বন্ধেও আমাদের এখন মডার্ন যে সমস্ত গাইনোকোলজি বা অ্যান্ড্রুজের স্কিন ডিজিজ বা ফিশপ্যাট্রিকের স্কিন ডিজিজ বইগুলোতে পড়লে দেখা যায় যে সেগুলোর মধ্যে সাইকোলজিক্যাল এফেক্টের জন্য কোন কোন ধরনের অসুখ বা স্কিন ডিজিজ হতে পারে, এগুলোর সম্বন্ধে না ধারণা থাকলে স্কিন ডিজিজের চিকিৎসা করা, কারণ সাইকিয়াট্রির সম্বন্ধে থ্রু দিয়ে স্কিন ডিজিজ কেমন করে এত ফ্ল্যারিশ হয়, কি করে এত ফ্ল্যারিশ হতে পারে, যেমন একটা রোগের উদাহরণ যে সোরিয়াসিস, এটা ম্যাক্সিমামটাই সাইকিয়াট্রি সাইকোলজির উপরে নির্ভর করে বসে আছে, তাই অনেক চেষ্টা করেও সারতে চায় না, কারণ যেহেতু আমরা ওই জিনিসটা মনের মধ্যে রাখি না। শরীর ও মন একসঙ্গে করেই কিন্তু একটা পূর্ণ মানুষ, কিন্তু সেই মানুষের খবর আমরা যদি বিজ্ঞান ভিত্তিক না জানি বা আমাদের বিজ্ঞান ভিত্তিক নিতে অনীহা হয়, তাহলে আমাদের সমস্ত চেষ্টাটাই বিফলে চলে যাবে। আমাদের যে মায়াজাম গুলো আছে, সে মায়াজাম গুলো
বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন চরিত্রের উপরে কি কি কেমন করে তার সিমটমস প্রডিউস করে, হ্যানিম্যান সাহেবের ক্রনিক ডিজিজের একটা 91 সেকশন থেকে আমি একটুখানি পড়ে শোনাই। ভিতরকার যে সোরা এ পর্যন্ত ঘুমিয়ে লুকিয়েছিল এবং যেটিকে সবল দেহ বাইরের সুবিধাজনক ব্যাপারে যেন বেঁধে রেখেছিল, সেই সোরা কি জেগে ওঠা, কি সাংঘাতিক সাংঘাতিক রোগ ও উপসর্গের আকারে ফুটে বেরোনোটা, ঘুমন্ত সোরার লক্ষণ বলে আগে যা দেয়া হয়েছে সেই সব লক্ষণের বৃদ্ধি থেকে ও নানা রকমের অন্য অগন্তি চিহ্ন ও উপসর্গ থেকে জানা যায় মানুষের শরীরের অবস্থা, তার বংশগত প্রবণতা, তার শিক্ষা ও রীতিনীতির নানা রকম গলদ, তার থাকা খাওয়া চলাফেরা, তার কাজকর্ম, তার মনের ভাব, তার চরিত্র প্রভৃতির তারতম্য অনুসারে ওইসব লক্ষণ রকমারি হয়। তাহলে আমাদের সাইকোলজি সাইকিয়াট্রি যে সে দরকার, হ্যানিম্যান সাহেব বহু বছর আগে কেমন করে তার ছোট্ট ছোট্ট লেখাগুলোর মধ্যে, হ্যানিম্যান খুব কম কথায় অনেক বড় বড় কথা বলে দিয়েছেন, যেটা খুব জ্ঞানী মানুষের একটা নিদর্শন। সেই লেখাগুলোর মধ্যে থেকে আমরা যদি আরো একটু বলি, যেমন একটা জায়গায় আমরা সুপ্তস্বরার লক্ষণের মধ্যে একটা জিনিস আমরা দেখি, একটা লক্ষণ, সেটা কি সারাদিন সে ঘন্টার পর ঘন্টা কাঁদতে থাকে, কাঁদো কাঁদো ভাব। তার কাঁদবার কারণ কি তা নিজে না জেনে প্রায় কয়েক ঘন্টা করে কাঁদে। এই কাঁদাটা কি ইঙ্গিত করে? ডিপ্রেশনের পেশেন্ট অকারণেই কাঁদে। এই ডিপ্রেশন তৈরি হয় কারণ হ্যানিম্যান সাহেব বলছেন সোরা সমস্ত আবেগজাত রোগ, ইমোশনাল রোগ তৈরি করে। তুমি যদি কেন্টের রেপার্টরিটা দেখো, দেখবে উইপিং কজলেস, সেখানে সবগুলো তৈরি বসে, কিংবা সিফিলিটিক ওষুধ একটা দুটো হয়তো আছে। সিফিলিসকে কিন্তু হ্যানিম্যান সাহেব কিছুটা আবেগজাত কথা বলেছেন, যেটা আমাদের 210 থেকে 230 অ্যাফোরিজম পড়লে সেখান থেকে জানা যায়, জানতে পারি আমরা। কিন্তু আমরা সিফিলিসকে অন্যরকম ভাবেই জানি। যাই হোক, আমার থেকেও যারা ভালো সিফিলিস সম্বন্ধে ধ্যান ধারণা রাখেন, পরবর্তীকালে যখন রোগ সম্বন্ধে এইগুলো আসবে সাইকিয়াট্রি, সাইকোলজিটা একটু না ধরে আমরা পড়লে সাইকিয়াট্রি অনেকটা বুঝতে কষ্ট হবে। এখন একটা কথা আমার বারে বারে মনে হয় যে ওষুধ অনেক সময় পড়তে গিয়ে অনেক সময় আমাদের খুব অসুবিধা হয়। এমন কতগুলো সিমটমসকে এমন ভাবে বিচ্ছিন্ন ভাবে সব করা আছে, যেগুলো আমরা সাইকিয়াট্রিক ক্লাস বা ওই ধরনের চিন্তা ভাবনা না থাকলে বোঝা খুব মুশকিল হয়ে যায়। যেমন আমি একটা জায়গা বলছি, ভিতরটা মেলা young people of a nervous sanguine temperature is a panic disorder. যদি আমি না জানি, এই লক্ষণটাকে বোঝা বা অ্যাপ্লাই করা খুব মুশকিল। আরেকটা আছে এই ভিরেট্টাম অ্যালবামের thinks she is pregnant and will soon be delivered. এটা একটা ডিলিউশনের লক্ষণ। আমি একটু পরে এই ডিলিউশন সম্বন্ধে জাস্ট একটু, ডিলিউশন বলবো না, কিন্তু ডিলিউশন কেন থাকলে কি করা উচিত। আরেকটা দেখো, তার নিচের লক্ষণ, নিচেই একটা লক্ষণ আছে, ম্যানিয়া উইথ ডিজায়ার টু কাট and tear everything, especially cloth, with lewd, lascivious talk, amorous or religious. যার ক্ষেত্রে যা, ওই যেমন পার্সোনালিটি সেই অনুযায়ী সিমটম গুলো করবে। তার পরের পাতাতেই দেখো, constipation, no desire stool, large heart in round black balls from inactive rectum, frequent desire felt
epigastric region. Painful for infant children after they are. এইবারে এই দুটোকে যদি তুমি পাশাপাশি পড়তে পারো তাহলে কি দেখবে, বাইপোলার মুড ডিসঅর্ডার বা হাইপোম্যানিক। প্রথমটা হলো হাইপোম্যানিক, ম্যানিয়া উইথ ডিজায়ার টু কাট এন্ড টিয়ার এভরিথিং স্পেশালি ক্লথ and with lewd, lascivious talk and amorous and religious. এটা হাইপোম্যানিতে হয়। তুমি দেখবে একটা কথা আমাদের প্রায় করি, that is the ADHD, attention deficiency hyperactive disorder. এই যে সমস্যাটা রয়েছে এখানে বুঝবে কি করে? আমাদের এই মেট্রি আমেরিকার মধ্যে এমন এমন শব্দ, যেহেতু এই বইগুলো অনেক আগে তৈরি হয়েছে, একটা জিনিস ভাবলে খুব অবাক হতে হয় যে হ্যানিম্যানের সময় কোনো মেন্টাল ডিজিজে বা মেন্টালের ওপরে কোনো বই বা তথ্য, এমন কোনো তথ্য বা এমন কোনো যে টার্মিনোলজি ছিল না যেটা দিয়ে হ্যানিম্যান তার সাহায্য নিতে পারেন। কিন্তু কি অদ্ভুত, সেই তখনকার সময়ের যে টার্মিনোলজি উনি ব্যবহার করেছেন, এখন হয়তো সেই টার্মিনোলজি গুলো খুব হুবহু ব্যবহার হয় না, কিন্তু তার যে মধ্যে অন্তর্নিহিত যে শব্দ ব্যাখ্যাগুলো আছে বা ব্যাখ্যা আমরা মডার্ন সাইকোলজি বা সাইকিয়াট্রির দিক থেকে যদি করি, ভাবলে আমাদের গর্ববোধ হওয়া উচিত যে হ্যানিম্যান কি করে এই শব্দগুলোকে ব্যবহার করেছে। একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, হ্যানিম্যানের যে সুপ্ত সোনার লক্ষণগুলো আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, নামটা বলি, ডক্টর উদয় চৌধুরী, তাকে একবার পড়ানো হয়েছিল, বুঝেছ? সে পড়ে 10 মিনিট স্টান্ট হয়ে গিয়েছিল, বলছেন এও কি সম্ভব? কত বছর আগে একটি লোক এত পরিষ্কার ভিভিড ডিপ্রেশন এবং অ্যাংজাইটি নিউরোসিসের বর্ণনা এত প্রাঞ্জল ভাবে দিতে পারেন, আমার তো বিশ্বাসই হয় না। তাহলে আমাদের শোনার পরে কেমন লাগা উচিত? অবশ্যই আমাদের ভালো লাগা উচিত এবং গর্ব হওয়া উচিত। সেই জন্য হ্যানিম্যানের যে আমাদের আরো সমস্যা হলো, হ্যানিম্যানের যে নিজস্ব যে লেখাগুলো সেই বইগুলো আমরা কম, এটা একটা আমাদের সাইকোলজি সাইকিয়াট্রি না বোঝার বা না জানার একটা বিশাল অন্তরায়। আরেকটা কথা কি, যেমন কতগুলো ক্ষেত্রে আমরা এই সময় কি হয়ে গেছে? হ্যালো, বলছি সময় কি হয়ে গেছে? না স্যার, কন্টিনিউ করুন। বলে যাও। আচ্ছা, বলে যাচ্ছি। বলছি এমন কতগুলো আমরা সমস্যার সমাধান আমাদের হয়, যেমন মনে করো কিছু, আমাকে মনে করো না কিছু, একটা সত্যি কথা বলি, যেমন অনেকের চেম্বারে যদি কোনো বাচ্চাদের নিয়ে আসা হয়, ডাক্তার এ কিছু মনে রাখতে পারে না, পরে কিন্তু কিছু মনে রাখতে পারে না, বোঝেও কম, এই হবে কিছু হবে করা যাবে। হ্যাঁ, কেন হবে না, আমাদের প্রচুর ওষুধ আছে, সে কি হবে, অ্যানাকার্ডিয়াম দেবো, কিছু একটা দেবো, হয়ে গেল। সমস্যা হলো এই, প্রথমেই তাকে দেখা উচিত তার আইকিউটা ঠিক আছে তো। ইন্টেলিজেন্ট কোশেন্ট 90-এর নিচে যাদের থাকে, 88, 89 বা 87, তাদের কিন্তু একটা পয়েন্ট নিয়ে যাওয়া মানে গলদ ধর্মের চেয়েও বেশি নিয়ে যাওয়া যায় না। আর তাকে ওই অ্যানাকার্ডিয়াম বা ফসফরিক অ্যাসিড দিয়ে কিছু হয় না, কিছু হবে না, কারণ তার জিনিসটাই নাই, যে আইকিউটা সেটা নেই। কিন্তু হ্যাঁ, আইকিউ কোনো কারণে ছিল ভালো, কোনো কারণ অসুস্থতার ক্ষেত্রে সেটা কমে গেছে, সেটা যদি আমি ডিটেক্ট করতে পারি, তবে অ্যানাকার্ডিয়াম কেন অনেক ওষুধে আছে। সবচেয়ে বড় কথা, অ্যানাকার্ডিয়াম যদি আমরা এন্টিসেপটিক মেডিসিন থেকে হ্যানিম্যান মেডিসিন থেকে পড়ি অ্যানাকার্ডিয়াম, সেখানে কিন্তু অ্যানাকার্ডিয়ামের সম্বন্ধে হ্যানিম্যান যা বক্তব্য রেখেছেন বা সিমটমস গুলো দিয়েছেন,
সেটা কিন্তু সিজোফ্রেনিয়ার লক্ষণ। সব প্রায়গুলোই এই যে দুটো মানসিকতা, একটা বলছে কর, একটা বলছে করিস না, একটা বলছে শুভ, একটা অশুভ। হ্যানিম্যান সাহেব এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন, কিন্তু যেহেতু আমি সিজোফ্রেনিয়া পড়ানি তাই জানা নেই। কিন্তু অ্যানাকার্ডিয়ামকে আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে ফেলি। যেমন ডিওড্রেনাল আলসারে পেটের ব্যথা খেলে ভালো হয়ে যায়, কিন্তু ওইটুকুই কি অ্যানাকার্ডিয়াম? অ্যানাকার্ডিয়াম মানসিক লক্ষণগুলো কোথায় নেওয়া হয়? আর যার ফলে যেই মাত্র তুমি ওই পেটের ব্যথার জন্য অ্যানাকার্ডিয়াম দেবে, এই সিমটমস গুলোকে, তার অন্যান্য সিমটমস গুলোকে সে সারাবে তো না, বরং সরিয়ে দেবে। তাহলে আমরা নিজের অজান্তেই নিজের পেশেন্টকে কতখানি খারাপের দিকে ঠেলি। এন সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন তার 24 নম্বর লেকচারের শেষের দিকে, যে আমরা হোমিওপ্যাথরা নিজেদের ওষুধ দিয়ে রোগ তৈরি করি, আর দিনের পর দিন সেই রোগগুলোকে চিকিৎসা করেই আমরা আনন্দ পাই। অতএব বি কেয়ারফুল। একটা ওষুধ দিতেই হবে এমন কোনো মানে নেই, যতক্ষণ না আমরা একটা মেডিসিন, অর্গানন, আমাদের ফিলোসফি, সঙ্গে সাইকিয়াট্রি, সাইকোলজি থেকে শিওর না হচ্ছি, ততক্ষণ একটা পেশেন্টকে প্রেসক্রিপশন করা শুধু অন্যায় নয়, অপরাধ। তাহলে আমাদের আমি ভিরেটাম অ্যালবাম পড়তে গিয়ে যে সমস্ত লক্ষণগুলোকে কেটে কেটে এটা বললাম, তোমরা নিশ্চয়ই এরপর থেকে যে সিমটমস গুলো তোমরা প্রত্যেকটা মেডিসিন যেটা পড়তে চাও তার সিমটমস গুলো, যেমন আমরা তপনদার মুখ থেকে শুনে শুনে বা আরো কারো লেকচার থেকে শুনেছি যে সোরা সিমটমস কি, সিভিলিটিক সিমটমস কি, সাইকোটিক কি, বা টিউবারকুলার কেমন হয়, সেটা সিমটমস গুলোকে মেটেরিয়াল পড়তে পড়তে ওগুলোকে যেমন আলাদা করতে শিখেছি, সঙ্গে সঙ্গে এটা পড়তে পড়তে এবার একটা জিনিস আর একটু যোগ করা হলো, যে সাইকিয়াট্রিক দিক থেকে এরা কোন সিমটমস গুলোকে অ্যারেস্ট করছে। এটা আজকে বা কালকে হবে না, একটুখানি লেকচারটা কয়েকটা দিন এগোনো, কিন্তু মাথায় যদি এটা রাখো যে এটা কি বা ওইটা কি, এটাকে কোটেশন মার্ক দিয়ে দাগ করে আন্ডারলাইন করে যদি রাখো, তাহলে ভবিষ্যতে বা কালকে যখন তুমি মুড ডিসঅর্ডার করবে বা অ্যাংজাইটি ডিসঅর্ডার করবে বা কনভার্সন ডিসঅর্ডার করবে, তখন দেখবে আরে এই লক্ষণগুলো তো আমি ওই ওষুধের মধ্যে পড়েছি না, এখন তো মনে রাখা খুব সুবিধা হচ্ছে এবং প্রেসক্রিপশন করাটাও খুব সুবিধা হচ্ছে। এই সাইকোলজি, সাইকিয়াট্রি পড়লে এই যে কনফিডেন্স যে তুমি একটা ওষুধের উপর তোমার যে অধিকার জন্মানো, এই অধিকার জন্মানোটা তোমার একটা মানে করতলগত হয়ে পড়বে এবং অভ্যেস মানুষকে, কারণ বিজ্ঞান কোনো অভ্যেসের ফলেই সে বিজ্ঞান হয়। তাই বিজ্ঞানটাকে আমরা আয়ত্ত করার জন্য প্রতিনিয়ত এই চেষ্টা আমরা করা উচিত। শেষে একটা জিনিস, একটা তোমাদের একটা গল্প বলে আমি শেষ করব। একটা গল্প বলে আমি আমার লেকচারটা এখন আজকে এইটুকুই থাক, একটা গল্প বলে শেষ করব। সেটা এই, এক রাজার কাছে সেই রাজ্যের লোকেরা প্রায় এসে কমপ্লেন করে, রাজামশাই, আপনার দেশে কিন্তু চোরের সংখ্যা খুব বেড়ে গেছে, চোরের উৎপাতে আমরা থাকতে পারছি না, এই প্রায় এটা চুরি করে, ওটা চুরি করে, এটা চুরি করে নিয়ে যায়, ওটা হয়। রাজার কাছে কমপ্লেন করতে করতে রাজা অতিষ্ঠ হয়ে ওঠে। তখন পাইক পেয়াদা কোটালকে বলছে, এই যারা যারা চুরি চাকরামি গুলো করছে তাদেরকে ধরে আনো। বলছে, রাজামশাই একটু ধরতে গেলে এরা তো চলে যায়, পালিয়ে যায়। বলে, পালিয়ে গেলে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা তখনই করবে যাতে না পালাতে পারে। এবার তিনজনকে ধরে নিয়ে এসে যারা এসব দেশে রাজ্যে উৎপাত করে, তো বলছে যে তোমরা এই যে চুরি করো, এ তো ঠিক নয়, কারণ রাজ্যের লোকেরা শান্তিতে থাকতে পারছে না, তোমাদের শাস্তি বিধান হবে। কালকে তোমাদের প্রথম জনকে বলছে তোমার কালকে গরদান যাবে। বলছে, ঠিক আছে রাজামশাই, কি করবো, আপনার ভিতরে যদি গরদান হয় গরদান যাবে। তো বলছে, বলো তোমার কি আশা। বলছে, আমার একটা আশা আছে রাজামশাই, সারা জনমটা তো ভালো খেতে পারিনি,
তাই আমার কিছু খাওয়ার ব্যবস্থা হোক। রাজামশাই বলছে ঠিক আছে, সবাইকে বলে দিয়েছেন ভেতরে যে এর কালকের জন্য ভালো ভালো উত্তম ভোজনের ব্যবস্থা করো। সে খেয়েছে দিয়েছে এমন করেছিল। পরের দিন তার গরদান গেছে। দ্বিতীয় জনকে বলেছে তোমারও কিন্তু গরদান। বলে ঠিক আছে রাজামশাই। বলছে তোমার মনের ইচ্ছেটা কি? বলছে মহারাজ আমার মনের ইচ্ছে, খেয়েছি দিয়েছি যাও, ভালো বিছানা নেই, ঘুমোতে পারি, ভালো করে ঘুমোতে পারি না দিনের পর দিন। বলে ঠিক আছে, তুমি আমার বিছানাটাই ব্যবহার করো একদিনের জন্য, এক রাতের জন্য, তাতে আর কি আমার ক্ষতিবৃদ্ধি আছে। শুয়েছে। পরের দিন তার গরদান গেছে। তৃতীয় যে চোর তাকে বলছে দেখো তোমার কিন্তু গরদান যাবে, কিন্তু তোমার মনের ইচ্ছে কি? বলছে রাজামশাই আমার একটা মনের ইচ্ছে আছে, সেটা খাওয়াও নয় পড়াও নয়, আপনাকে বড়লোক করে দেয়া। বলছে সেটা কেমন? বলছে আমি চুরি করতে করতে নানান জনের সঙ্গে মিশেছি তো, আমি একজন সাধুর সঙ্গে মিশেছিলাম, সে আমাকে একটা মন্ত্র দিয়েছে। বলছে কি মন্ত্র? বলছে আমাকে মন্ত্র দিয়েছে যে আমি চেষ্টা করলে সোনা ফলাতে পারি দেশে। বলছে সেটা আবার কি? বলছে হ্যাঁ, আমি এমন গাছ লাগিয়ে দেবো যাতে যার নিচে শেকড়ের মধ্যে সোনা ফলবে। বলছে এটা হয়? বলছে রাজামশাই আপনি দেখবেন না, তো আপনি গরদান দেবেন, আমার তো গরদান হয়েই আছে, আপনি গরদান দেবেন। বলছে তাই এর জন্য কি করতে হবে? বলছে এই জন্য আমার 10 কিলো সোনা লাগবে। বলছে ঠিক আছে, 10 কিলো সোনা লাগবে। মন্ত্রীকে বলল 10 কিলো সোনার ব্যবস্থা করো। সে 10 কিলো সোনা নিয়ে এসছে। তো বলছে এবার কি করতে হবে? বলছে স্যাকরাকে দেখে এটাকে শস্যের পরিমাণ টুকরো টুকরো ছোট ছোট দানায় দানায় পরিণত করতে হবে। বলছে সে তো অনেক সময়। বলছে তার রাজামশাই ভালো কাজ করতে একটু সময় লাগে। এদিকে কিন্তু রাজামশাইয়ের থেকে কায়দা করে সে দিন ভাড়াচ্ছে, দিন নিচ্ছে, সে জীবিত হয়ে থাকছে। কারণ 10 কিলো সোনাকে শস্য পরিমাণ করতে গেলে কত মাসের দরকার? কত মাস সে বেঁচে দিল। এবার শস্যতেও দানা হয়ে এলো। বলছে এবার কি করতে হবে? বলছে এবার রাজামশাই এটাকে লাগানোর জায়গা তো চাই। তখন রাজামশাইয়ের মনে হয়েছে যে আচ্ছা, তুমি যে আমাকে মন্ত্র দিয়ে সোনার জন্য সোনা তৈরি করে দিচ্ছ, তুমি নিজে করলে না কেন? বললো রাজামশাই আমি নিজে করলে হবে না, কারণ এই বিদ্যে আমার নিজের জন্য যদি করি তাহলে সে ফলবতী হবে না, এ অন্যের জন্য করলে ফলবতী হবে। বলছে ও আচ্ছা। বলছে তাহলে কি করতে হবে? বলো আপনার যে সামনে গোলাপ বাগানটা আছে এত একর জমি নিয়ে, ওটাকে সাফ করে কুপিয়ে ফেলুন। রাজা ভাবলো যে সোনা তো দামি, তাই গোলাপ গাছটা সোনার মতন দামি না, তাই গোলাপ গাছগুলো উৎপাদন করে তাকে পরিষ্কার করে সে বললো এবার কি করতে হবে? বললো সারা জমিটাকে দুধ দিয়ে ভিজিয়ে দিল। তা বলছে ঠিক আছে, গেল কয়েক মাস। এবার রাজাকে বলছে বলছে এবার বীজ লাগাও। বলছে না রাজামশাই, আমি বীজে খালি মন্ত্রপুত করে দেবো। এই যে 10 কিলো সোনা ছোট ছোট সর্ষের বীজ করে তাকে মন্ত্রপুত করে দিতে কত মাস সময় লাগলো। সেই সময়টা কিন্তু চোর বেঁচে রইল। তখন রাজামশাই বলছে রাজামশাই না না, আমি কিন্তু এটা পুঁততে পারবো না। সেই পুঁতবে যে জীবনে বলছে যে কাকে দেওয়া যায়? বলছে মন্ত্রীকে দিন, আপনার তো মন্ত্রী পাশে বসে আছে। মন্ত্রীকে বলছে মন্ত্রী মশাই যান আপনি বীজগুলো পুঁতে দিন। বলছে না রাজামশাই আমি পারবো না, কারণ আমি কিছু কিছু চুরির অভ্যাস আমার ছিল। এটা আমার হাতে যদি ফসল না ফলে তখন আপনি আমাকে বাগদান দেবেন। তখন বলছে পাত্র মিত্র আমার তো তাদের দেখেছে, তাদের সবারই এক কথা। তখন চোর বলছে রাজামশাই এত লোক করছেন কেন? আপনি তো নিজেই আছেন, আপনি নিজে কষ্ট করে একটু কারণ সোনা তো আপনারই থাকবে, আপনি একটু কষ্ট করতে পারেন, আপনি বলুন। বলছে না গো, ছোটবেলায় মা যখন দুধের সর খেতে দিতেন না, আমি চুরি করে করে সর খেতাম। তখন সেই চোর বলছে রাজামশাই দেশের একটা লোক আপনি পেলেন না যে চুরি করেন, আর আমি পেটের দায়ে একটু চুরি করেছি বলে আপনি আমার মন্দ নিতে চান? আপনি তো নিজেও চুরি করেছেন। তখন সভাসদরা হই হই করে উঠেছে, আরে এর বুদ্ধি তো চোখর, একে প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত করা হোক। তাহলে আমাদের সাইকোলজিতে কি দাঁড়ালো? চাতুর্য
বা কেমোফ্লেজ একটা এমন জিনিস যা অনেক পেশেন্টের থেকে সহজেই তার গুপ্ত কথাকে বার করে আনার চেষ্টা করতে পারে, সাইকোলজির জ্ঞান যদি থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার মতন এক অধমের লেকচার শোনার জন্য। ভালো থাকবে সবাই।